সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো ফ্র্যাকচার পরবর্তী জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার কারণ ও এর চিকিৎসা নিয়ে। ফ্র্যাকচার সেরে যাওয়ার পরও অনেক সময় দেখা যায় হাত বা পা আগের মতো নাড়াচাড়া করছে না, যা আমাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। কেন এমন হয়, এর সমাধান কি, এ নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ। স্যার, প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে হাড় ভেঙে যায়, তারপর প্লাস্টার করা হয়, তারপর অনেকে ভাবেন যে হাড় জোড়া লেগে গেল, তাহলে তার মানে সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু মূল বিড়ম্বনাটা বাধে অনেক সময় দেখা যাচ্ছে যে প্লাস্টার খোলার পর জয়েন্ট যে ফ্র্যাকচারের যে জায়গাটা থাকে সেই জায়গাটা হঠাৎ করে শক্ত হয়ে যায়। এর মূল কারণটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমরা স্বভাবতই দেখি যে কোথাও যদি ভেঙে যায় বা ফ্র্যাকচার হয়ে যায়, আমরা ওই জায়গাটাকে ইমোবিলাইজ বা নড়াচড়া যাতে না হয় সেই জন্য প্লাস্টার করা দেওয়া হয়। যেমন সাপোজ ফর এক্সাম্পল আমার এই আর্মে যদি আমরা ধরি, মাঝামাঝি যেটাকে আমরা শেফট অফ হিউমেরাস বলি, এখানে ভেঙে গেল, ওইটাকে আমরা জোড়া লাগাতে হলে আমাদের নিয়ম হলো ওপরের জয়েন্ট এবং নিচের জয়েন্ট দুইটাকেই ফিক্সড করে দিতে হবে। তো এই যে আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে দেখা যায় 6 সপ্তাহ 8 সপ্তাহ পর্যন্ত একই পোস্টারে আমরা একটু প্লাস্টার করে রেখে দিই। এখন ভাঙ্গা জায়গাটা ঠিকই হিলিং হলো বা জোড়া লাগলো, কিন্তু তার উপরের এবং নিচের যে জয়েন্টগুলো এগুলো শক্ত হয়ে যায় বা জমাট বেঁধে যায়। তখন তার স্বাভাবিক যে কার্যক্রম, যেমন শোল্ডার জয়েন্টের কথা আমরা ধরি, শোল্ডার জয়েন্টটাকে উপরে উঠানো, পিঠের দিকে নেওয়া, জামা কাপড় পরা, এই প্রত্যেকটা কাজেই তার রেস্ট্রিকশান চলে আসে। ঠিক এলবো জয়েন্টের কথা যদি আমরা চিন্তা করি, সেটাও তার প্রপার ফাংশনটা করতে পারেন। এখন আপনি যেটা বললেন যে ফ্র্যাকচার রিলিজ হওয়ার পরে যে হিলিং হয়ে গেল, প্লাস্টারটাকে আমরা রিমুভ করে দিলাম, এখন তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে নেওয়া যাওয়া বা তার কর্মগুলোকে স্বাভাবিকভাবে করার জন্য তার এই 2টা জয়েন্টকে আবার পুনর্বাসন করতে হবে, যেটাকে আমরা একটা ট্রিটমেন্ট মধ্য দিয়ে আমরা এটা আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সেই অংশটাকেই অনেক সময় অনেকে আমরা ইগনোর করি বা জানি না, বা অনেক সময় চিকিৎসকরা নিজেরাও কিছু এক্সারসাইজ শিখিয়ে দিল, পেশেন্টটা সঠিকভাবে করলো না, যার ফলে এই স্টিফনেসটা থেকে যায়। স্যার, আপনার কথা শুনেই আরেকটা প্রশ্ন মাথায় এলো, সেটা হচ্ছে যে এই যে ফ্র্যাকচার হলো, এটা কি সব ফ্র্যাকচারের ক্ষেত্রেই কি আসলে জয়েন্ট শক্ত হয়েছে, নাকি নির্দিষ্ট কিছু ফ্র্যাকচার আছে যার মাধ্যমে এই জয়েন্ট আসলে শক্ত হয়ে যায়? হ্যাঁ, ফ্র্যাকচার তো মনে করেন আসলে ফিক্সড করে বলা যায় না কখন কোথায় হবে। এখন যেমন একজনের হয়তো মনে করেন হিপ জয়েন্টের নেক অফ ফেমার ফ্র্যাকচার হলো, সেক্ষেত্রে কি হলো যে ওখানে ওই জয়েন্টটাকে আমরা মনে করেন ইমোবিলাইজ করে দিলাম, বা ওইটা নড়াচড়া করলে তো জোড়া লাগবে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন পড়তে পারে। অনেক কিছু অপারেশন আছে যেগুলো ফ্র্যাকচার আছে, যেটা ওপেন ফ্র্যাকচার বলি আমরা, মাংস ভেদ করে বের হয়ে চলে আসছে, সেটাকে আবার পজিশন করা। অনেক ক্ষেত্রে যেখানে প্লেট স্ক্রু লাগাতে হয় যেটাকে পজিশন ঠিক রাখার জন্য। কিছু আছে ক্লোজ ফ্র্যাকচার, আমরা বলি যে তার হয়তো অপারেশন লাগলো না, শুধুমাত্র তার প্লাস্টারের মাধ্যমে এটাকে কারেকশান করা যায়। এই ক্ষেত্রে ভেরি করে যে কার কোথায় এই ভাঙ্গা বা হাড়টা কোথায় ভেঙে গেল সেটার উপর। তো প্রত্যেকটা ক্ষেত্রে যেমন ফ্র্যাকচারের পরবর্তী যে ইমোবিলাইজ করে রাখা বা জয়েন্টটাকে নড়াচড়া না করা, এটা কিন্তু কমন, কারণ জোড়া লাগতে হলে এটা একটা শর্ত যে আপনাকে নড়াচড়া করা যাবে না। সো সেক্ষেত্রে প্লাস্টার আমরা করি বা অপারেশন করি, প্রত্যেকটা ক্ষেত্রেই জয়েন্ট স্টিফনেস গ্রো করে। স্যার, আপনি প্লাস্টারের মানে এই যে প্লাস্টার করার সময় আসলে একজন রোগী হাত পা নাড়াতে পারেন না, যেটা আপনি বলছেন, এই মাত্রই বলছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে দীর্ঘদিন প্লাস্টার করার কারণে এই যে হাত না নাড়ানো বা পা না নাড়ানোর কারণে কি জয়েন্টটা কোনোভাবে শক্ত হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো সমস্যা কি তৈরি হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই, কারণ যেহেতু নড়াচড়া না করলে প্রত্যেকটা জয়েন্টই একটা সময় যে শক্ত হয়ে যায়, সেটা একটা ন্যাচারাল প্রসেস। তো ওইটাকে আমরা আবার পুনর্গঠন করা বা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্যই ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসাটার কথা আমরা বলি। যে একটা সার্টেন টাইম পরে, যেমন তার 4 সপ্তাহ বা 6 সপ্তাহ পরে যখন প্লাস্টারটা খুলে দিল, তাকে আবার 2 থেকে 3 সপ্তাহ রেগুলার ফিজিওথেরাপি নিতে হবে, যেটার মাধ্যমে জয়েন্টটাকে আবার পূর্বের মতো অ্যাক্টিভ করা।
স্যার আসলে এইখানে একটা বিষয় থাকে যে একজন রোগী তার কোথাও হয়তো হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, তিনি দেখা যাচ্ছে যে অনেক সময় বুঝতে পারবেন না তার জয়েন্ট শক্ত হয়ে যাচ্ছে। কোন কোন লক্ষণগুলো আসলে দেখলে বোঝা যাবে যে মূলত তার জয়েন্ট আসলে শক্ত হয়ে যাচ্ছে, সেই বিষয়টি যদি একটু বুঝিয়ে জি, বলতেন। অবশ্যই প্রত্যেকটা মানুষই আমরা আসলে যখন যে সমস্যায় ভুগি, যেমন আমরা হাতের উদাহরণ দিয়ে বলেছি যে তার আমাদের আর্মের মাঝামাঝি হয়তো ফ্র্যাকচার হয়েছে, এই যে এইভাবে দেখবেন অনেকে প্লাস্টার করে দিয়ে কলার অ্যান্ড কাপ সিলিং লাগায় দেয়, হাতটা আর মুভ করতে পারে না। এখন একটা পেশেন্ট যখন এই প্লাস্টারটা খুলে দিল, তার হাতটা এইভাবে এলবোটা দেখা যাচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা ছিল, সে আর সোজা করতে পারছে না, কিংবা ওই যে 90 ডিগ্রির বেশি সে ভাঁজও করতে পারছে না। তখনই তার একটা রেস্ট্রিকশান সে নিজেই অনুভব করবে। এবং যেমন আমরা এলবো জয়েন্টের আরও কিছু মুভমেন্ট থাকে, যেমন আমরা এই যে আমরা সুপারনেশন প্রোনেশন বলি আমাদের মেডিকেল ভাষায়, আমরা যে রিস্ট জয়েন্টের মুভমেন্টগুলো করি, এগুলো এলবো থেকে আসে। তো এরকম প্রত্যেকটা জয়েন্টে আলাদা আলাদা কিছু মুভমেন্ট থাকে, সেই মুভমেন্টগুলো যখন দেখা যাচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, সে আর আগের মতো মুভ করতে পারছে না, তখনই সেটা বুঝে নিতে হবে যে তাহলে আমার এই যে দীর্ঘদিন আমি যে ইমোবিলাইজড অবস্থায় হাতটা রেখেছিলাম, এখন এটাকে আমার ঠিক করতে হবে। তো এক্ষেত্রে যে চিকিৎসকের অধীনে উনি চিকিৎসা নিচ্ছেন, উনিও হয়তো অনেক সময় সাজেশন দেয় যে আপনার এখন ফিজিওথেরাপি নেওয়া দরকার। কিন্তু সাধারণ মানুষ অনেক সময় মনে করে এটা বাসায় আমি নিজে কিছু এক্সারসাইজ করলে চলে যাবে, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি যে এটা একটা প্রফেশনাল সার্ভিস নেওয়া দরকার, যেটা না হলে পুরোপুরি জয়েন্টের ইয়েটা আসে না, যে রেঞ্জ অফ মোশনটা আসার কথা ছিল সেটা আসে না। স্যার অনেক সময় দেখা যায় যে অনেকের একটা ধারণাও কিন্তু থাকে যে আমার হাতে প্লাস্টার আছে বা পায়ে প্লাস্টার আছে, আমি নাড়াচাড়া করলে হয়তো এখানে আরো বড় ধরনের জটিলতা আসলে তৈরি হিলিংটা হতে হবে পারে। না, হ্যাঁ। হ্যাঁ, তো একজন রোগীর আসলে কখন কোন মুহূর্তে আসলে ফিজিওথেরাপি বা পুনর্বাসন আসলে শুরু করতে হয়, এই ধারণাটা আসলে কিভাবে মানে কাজ করে আসলে? ধন্যবাদ। আসলে যে কোনো প্লাস্টার পরবর্তী বা আমরা ব্যান্ডেজ পরবর্তী যে চিকিৎসাগুলো, সেক্ষেত্রে একটা সার্টেন এজ, মানে একটা সার্টেন টাইম, যেটাকে আমরা বলি যে কারো 2 সপ্তাহ, মানে সফট টিস্যু ইনজুরি হলো, তার হয়তো ফ্র্যাকচার হয়নি, কিন্তু তার লিগামেন্ট বা আদার্স যে মাংসপেশি এগুলো আঘাত হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমরা একটা ব্যান্ডেজ বা অনেক সময় ইয়ে দিয়ে রাখা হয়, যেটাকে নড়াচড়া যাতে না হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব বেশি সমস্যা হয় না, 2 সপ্তাহ পর্যন্ত হয়তো সামান্য কিছু সমস্যা হয়, কিন্তু 2 সপ্তাহের অধিক যাদের 3 সপ্তাহ বা ফ্র্যাকচার হলে অনেক সময় 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত ইমোবিলাইজ করে রাখা লাগে। এই সময়টাই জয়েন্টগুলা ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো থাকে সেগুলো শক্ত হয়ে যায়, জয়েন্টটা স্টিফ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলি যে প্লাস্টার থাকা অবস্থায় কিছু মুভমেন্ট করা, যেটা মনে করেন যে অংশটুকুতে প্লাস্টার নেই সেটাকে মুভমেন্ট করা, কিছু এক্সারসাইজ করা, এবং প্লাস্টার খোলার দিন থেকেই যদি তার হিলিংটা পুরোপুরি হয়ে যায়, এবং অনেক সময় দেখা যাচ্ছে পার্শিয়ালি কিছুটা হিলিং হয়েছে, কিছুটা বাকি আছে, সেক্ষেত্রে ওই এক্সরের উপর ডিপেন্ড করে একজন ফিজিওথেরাপি চিকিৎসক তার এক্সারসাইজগুলো নির্ধারণ করে যে ওই সময় সে কতটুকু এক্সারসাইজ করতে পারবে। এবং তার এই প্ল্যানটা আমরা করে থাকি যে তার সমস্যা অনুযায়ী 7 দিন, কারো 10 দিন, কারো 14 দিন, কারো 21 দিন, এরকম ভেরিয়েশন থাকে। এইভাবে আমরা একটা প্ল্যান দিয়ে দিই, সেই অনুযায়ী সে রেগুলার এসে হয়তো ফিজিওথেরাপি সেন্টারে করতে পারে, বা বাসায় কিছু তার হোম অ্যাডভাইস থাকে। এই টোটাল জিনিসটা একটা নির্দিষ্ট প্রসিডিউরের মধ্য দিয়ে করতে হয়। স্যার আপনি ফিজিওথেরাপির কথা বলছেন, এই মানে আপনার ফিজিওথেরাপির রেশ ধরে আসলে আমি একটু জানতে চাই, এই যে চিকিৎসা ব্যবস্থা, মানে দেখা যাচ্ছে যে কারো জয়েন্টে স্টিফনেস হলো, শক্ত হয়ে আছে, ঠিক শুরু থেকে যদি চিকিৎসা নেওয়া যায়, তাহলে কি আসলে এই ধরনের প্রতিবন্ধকতা যেটি হয়, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, এটি কি আসলে প্রতিরোধ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই করা সম্ভব। আমরা বলি যে এটা একটা প্রকৃতির নিয়ম, যদি আপনি কোথাও যদি মুভ না করেন, জয়েন্টটাকে মানে একটা জায়গায় নির্দিষ্ট করে রাখেন, এটা জমাট বেঁধে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। তো এখন আমরা যখন হাড়টাকে হিলিং করার জন্য, যে ভাঙ্গা জায়গাটাকে আবার পূর্বে মানে মতো করার জন্য, সেখানে তো হিলিং প্রসেসে সময় লাগে। সো এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, যে এটা জোড়া লাগার সাথে সাথে জয়েন্টগুলো স্টিফ হয়। তো এই পরবর্তী ফিজিওথেরাপির মাধ্যমে আমরা যদি সঠিকভাবে চিকিৎসাটা নিই, তাহলে এটা আবার আগের জায়গায় ফিরে যেতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখি গ্রাম অঞ্চলে যারা বসবাস করে বা অনেক অপচিকিৎসার শিকার হন, অনেকে দেখবেন যে ওই বাঁশ বা কোনো ইয়ে দিয়ে এটা বেঁধে রেখেছে, অনেক সময় ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হয়ে ওখানে দেখা যাচ্ছে পচন ধরে যায়, গ্যাংগ্রিন হয়ে যায়, অনেক ধরনের জটিলতা হয়, ইনফেকশন হয়ে যায়। সেটা তো মানে অনেকেই এই ধরনের সমস্যার শিকার হয়ে আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করে। কিন্তু যারা আমরা সচেতন, তারা চিকিৎসকের কাছে যে প্লাস্টারটা করলো বা অপারেশন করলো, বা ওখানে অনেক সময় প্লেট স্ক্রু লাগায় এসে একটা ওপেন সার্জারির মাধ্যমে ওই জিনিসটাকে হিলিং করতে হয়। প্রত্যেকটা জিনিসের পরবর্তীতেই আবার তাকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, তার সঠিক কাজের মধ্যে যে নর্মাল মুভমেন্টে ফিরিয়ে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি একটা ভাইটাল রোল প্লে করে। এবং আমরা দেখি যদি প্রপারলি বা সঠিকভাবে যদি যারা শুরু থেকে ফিজিওথেরাপিটা স্টার্ট করে,
তাহলে এই ধরনের রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। স্যার, আমরা ফ্র্যাকচার পরবর্তী জয়েন্ট শক্ত হওয়ার কারণ সম্পর্কে আরও জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটি ছোট্ট বিরতিতে যেতে চাই। জি, অবশ্যই। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন ফ্র্যাকচার পরবর্তী জয়েন্ট শক্ত হয়ে যাওয়ার সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে জয়েন্টের ব্যথা সম্পর্কে বা জয়েন্টে যে স্টিফ হয়ে যাচ্ছে সে সম্পর্কে জানছিলাম। একটু জানতে চাইবো স্যার, যে যারা এখন আসলে এই সমস্যায় ভুগছেন তারা অনেকেই বাসায় এক্সারসাইজ করে, যেটি আপনিও বলছিলেন যে বাসায় এক্সারসাইজ করে আসলে ঠিক হতে চান, এটি আসলে কতটুকু নিরাপদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আরেকটু বুঝিয়ে বলতেন। জি, নিশ্চয়ই। আসলে আমরা যে কোনো ফ্র্যাকচার বা ভেঙে যাওয়া পরবর্তীতে এই যে হিলিং হওয়ার জন্য যে প্রসেসটা, এখন এখানে হয় কি, কিছু অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে এটা আবার আগের জায়গায় পূরণ হয়। এই পূরণ হওয়ার সময় এই যদি আমরা ওখানে আবার বারবার প্রতিনিয়ত আঘাত করি, তাহলে কিন্তু এটা হিলিং হতে বাধাগ্রস্ত হয় এবং জোড়া লাগতে অনেক সময় লেগে যায়। এক্ষেত্রে একজন প্রশিক্ষিত মানুষ যে নাকি এই সম্পর্কে জানে এবং তাকে কতটুকু প্রেশার দিয়ে এক্সারসাইজটা করতে হবে সে সেটাকে ওই অনুযায়ী করাবে, সেক্ষেত্রে ওইটা হিলিংটা বাধাগ্রস্ত হবে না, বরং সে আস্তে আস্তে সুস্থতার দিকে যাবে। আমরা অনেক সময় দেখি যে অজ্ঞতার কারণে বা না জানার কারণে এক্সট্রা প্রেশার দিয়ে যে কারণেই সেই প্লাস্টারটা খোলা হলো, সেই হিলিংটা হলো না, সেখানে আবার ফের নতুন করে একটা ফ্র্যাকচার তৈরি হলো। তো সেক্ষেত্রে তার উপকারের থেকে ক্ষতিটাই বেশি। এই জন্য অবশ্যই এই ধরনের এক্সারসাইজের জন্য আমরা বলবো যে একজন প্রশিক্ষিত ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে যেয়ে চিকিৎসাটা নেওয়া উচিত। এটার পাশাপাশি আরেকটা প্রশ্ন আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই আসলে এই যে ফ্র্যাকচার পরবর্তী জয়েন্ট শক্ত হওয়ার বিষয়টিকে অবহেলা করেন। যদি অবহেলা করেন তাহলে সেক্ষেত্রে কী কী ধরনের জটিলতা আসলে তৈরি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। এই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অনেক সিনিয়র মানুষ হয়তো তার 15 থেকে 20 বছর আগে তার এই সমস্যাটা হয়েছিল, কিন্তু ওই সময় তার যে ফিজিওথেরাপি চিকিৎসার কথা কেউ বলেনি বা সে নেয়নি। আস্তে আস্তে ওই জিনিসটা জমাট বেঁধে যে ওই ফাংশনাল ডিসএবিলিটি তৈরি হয়, যে তার যে হাত দিয়ে স্বাভাবিক কাজ করার কথা ছিল সে করতে পারছে না, তার একটা জায়গায় যেই জয়েন্টটা জমাট বেঁধে আছে। তো এটা একটা ডিসএবিলিটি তৈরি করে, যে তার একটা সারা জীবনের জন্য একটা রেসিডুয়াল প্যারালাইসিস বা প্যারালাইসিস না হলে এটা আমরা পঙ্গুত্বের কথা বলতে পারি, যে সে একটা তার স্বাভাবিক কাজ থেকে সে বিরত হয়ে থাকে। ডিসএবিলিটি তৈরি হয়, মারাত্মক একটি ব্যাপার আসলে ধরা যায়। স্যার, আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে কোনো বয়স্ক রোগীর ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা তৈরি হয় তাহলে কি বিষয়টা আরও মারাত্মক হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখি যে এমনিতেই একটা সার্টেন এজ, যেমন আমরা বলি 50 বা 60 ঊর্ধ্ব মানুষদের ক্ষেত্রে হাড়ের যে গঠন সেটা কিন্তু ক্ষয় হতে থাকে। তো ওই সময় যে জোড়া লাগাটাও কিন্তু কঠিন হয় এবং বোনসগুলো অস্টিওপোরোটিক হয়ে যায়, যেটা হাড়ের যে ডেনসিটি থাকে ভিতরে সেই ডেনসিটিগুলো কমে যেতে থাকে। তো এক্ষেত্রে একজন ইয়াং মানুষ যার হয়তো 20 থেকে 25 বছর বা 30 বছর বয়স আর একজন 60-65 বছর বয়স, দুইজনের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। সেক্ষেত্রে যেমন হিলিং হতেও যেমন সময়ের ব্যাপার, 2 নম্বর হলো তার এক্সারসাইজের মধ্যে ভিন্নতা থাকে। যখন সে প্লাস্টার রিমুভ করলো বা অপারেশনটাকে ব্যান্ডেজটাকে রিমুভ করলো, তার পরবর্তী যে এক্সারসাইজগুলো হবে সেটাও হবে ওই ইয়াংদের থেকে ভিন্ন, কারণ ওইখানে এক্সট্রা প্রেশার দিলে তার হাড় ভেঙে যাওয়ার আবার চান্স থাকে। তো এক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক যিনি সার্ভিসটা দিবেন তার এই জিনিসগুলো তার নলেজের মধ্যে আছে। কিন্তু এই জন্য আমরা বলি যে এটা যেন তেনভাবে যেন না করা হয়, তাহলে একদিকে উপকার করতে যেয়ে আরেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। স্যার, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে আসলে একটি পরামর্শ জানতে চাই। সেটি হচ্ছে যে একজন রোগী যখন প্লাস্টারের অবস্থায় থাকেন তখন তিনি মনে করেন যে তার ব্যথা করছে, হয়তো নাড়ানো উচিত হবে না, সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে? নাড়ানো আসলে কতটুকু নিরাপদ বলে মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যেটা বলি যে যে অংশটুকু প্লাস্টার করা সেই জায়গাটা তো মুভ করাই যাবে না, সেটা করলে তো হিলিং হবে না, জোড়া লাগবে না। কিন্তু তার উপরের অংশ বা নিচের অংশ, যেটাকে আমরা বলি প্রক্সিমাল এবং ডিস্টাল পার্ট, সেইখানে অবশ্যই এক্সারসাইজ বা করতে হবে, মুভমেন্ট করতে হবে। তাহলে হবে কি ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে, তার হিলিংটা প্রসেসটা ত্বরান্বিত হবে।
কারণ আমরা জানি যে আমাদের ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আমাদের অক্সিজেনেশন হয় ব্লাডে এবং নিউট্রিশনগুলো পৌঁছে। সো একটা হাড় যখন ভেঙে যায় সেটাকে আবার হিলিং হতে বা জোড়া লাগতে সেখানেও কিন্তু নিউট্রিশনের প্রয়োজন। সেই জন্য আর যদি মুভমেন্ট না করি তাহলে বাকি অংশটুকু স্টিফ হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। এই জন্য ওই জিনিসটাকে মুভমেন্টের মধ্যে রাখতে হবে। যে এক্সারসাইজগুলো দেখানো হবে যা শুধুমাত্র সেগুলাই, কিন্তু ওই হাত দিয়ে ভারী কিছু করা বা ওই পা দিয়ে মানে বেশি ওয়েট বা কোনো কিছু করা, সেক্ষেত্রে তার হিলিংটা বাধাগ্রস্ত হতে পারে। স্যার, আপনি আগেও ফিজিওথেরাপি সম্পর্কে কথা বলছিলেন, একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে মাসেল স্টিফনেস যেটা জয়েন্টের যে স্টিফনেসটা হচ্ছে ফ্র্যাকচার পরবর্তী, এটা কমাতে আসলে ফিজিওথেরাপির নতুন কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি একটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে নতুনই, কিন্তু ওভারঅল ওয়ার্ল্ডে এটা বিভিন্ন দেশে যারা মানে 100 বছর বা তার আগে থেকেই চিকিৎসার প্রচলন রয়েছে। তো আপনি যেটা বললেন, এখানে নতুনত্বের মধ্যে আমরা যেগুলো এখন ইউজ করি, যেমন তার জয়েন্টটাকে ফ্রি করার জন্য এখানে ম্যানুয়াল থেরাপি বা থেরাপিউটিক এক্সারসাইজটা বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু আমরা কিছু ইকুইপমেন্টসও ইউজ করে থাকি। যেমন ওই জয়েন্টটাকে একটু রিল্যাক্স করার জন্য আমরা ওয়াক্স বাথ নামে আমাদের একটা ট্রিটমেন্ট আছে। এছাড়া আল্ট্রাসাউন্ড থেরাপি একটা ট্রিটমেন্ট আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা লেজার নামে একটা ট্রিটমেন্ট রয়েছে, লেজার থেরাপি আমরা ইউজ করে থাকি। এর সাথে তার থেরাপিউটিক এক্সারসাইজ, যেমন আমরা এক্ষেত্রে জয়েন্টটাকে মোবিলাইজ করা বা মোবিলাইজিং এক্সারসাইজ বলি, স্ট্রেসিং করতে বলি। এর সাথে সাথে স্ট্রেনদেনিং কিছু প্রোগ্রামও করতে হয়, যে তার আশেপাশে যে মাংসপেশিগুলো থাকে দীর্ঘদিন ব্যবহার না হয়, মাসেলগুলো ওয়াস্টিং হয়ে যায়, শুকিয়ে যায়, মাসেল পাওয়ার কমে যায়, সেই মাসেল পাওয়ারগুলোকে বাড়ানো। তো এগুলো ক্ষেত্র বিশেষে রোগী ভেদে আমরা এই জিনিসগুলো এক একজনের ক্ষেত্রে ভিন্নতা থাকে, সবার জন্য সেম হবে এমন না। তার কী সমস্যা, কতটুকু সমস্যা সেটার উপর ডিপেন্ড করে এবং কোন জায়গায় তার ফ্র্যাকচার হলো। যেমন তার কারো যদি আমাদের বলে থাই যে এরিয়া, এখানে আমাদের যে বোনসটা আছে ফিমার বলি, ফিমারের মাঝখানে ভেঙে গেলে এক ধরনের প্রবলেম, টিবিয়াতে ভেঙে গেলে এক ধরনের প্রবলেম তৈরি হয়। এই ক্ষেত্র বিশেষে ভিন্নতা থাকে, এই জন্য রোগ ভেদে তার সিভিয়ারিটি অনুযায়ী এই ধরনের প্ল্যানগুলো করা হয়। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে যদি ভবিষ্যতে কেউ ফ্র্যাকচারের শিকার হন, তাহলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আসলে এই জয়েন্টের যে স্টিফনেস সেটি কমানো সম্ভব হবে বা প্রতিরোধ করা সম্ভব হবে, আমাদের এনটিভি অনলাইনে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। জি, নিশ্চয়ই। আসলে প্রিভেনশনটাকে আসলে প্রায়োরিটি দেওয়া দরকার। আজকে আমরা যারা মানে এখনও আল্লাহর মতো সুস্থ আছি, কিন্তু আমাদের যে সমস্যাটা হবে না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা খুব কমন। কে কখন যে এই শিকার হবেন তার নিশ্চয়তা নেই। তবে আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, দুইটা জিনিস এখানে মনে রাখা দরকার। একটা হলো প্লাস্টারের আগে এবং প্লাস্টার চলাকালীন, প্লাস্টার পরবর্তী, তিনটা জিনিস। প্লাস্টারের আগে তো জায়গাটা যখন ফ্র্যাকচার হয় তখন জায়গাটাকে সঠিকভাবে অ্যাড্রেস করা এবং প্লাস্টারটা সঠিকভাবে সঠিক মানুষকে দিয়ে করানো। যেমন দেখা যায় অনেকে আছে যে আমরা বললাম যে অপচিকিৎসা শিকার হন, এখানে বাঁশ দিয়ে বেঁধে রাখে, সেক্ষেত্রে তার সব টিস্যু সহ পুরোটা ইনজুরি হয়ে যায়। তো এই জন্য আমরা বলবো সঠিকভাবে প্লাস্টারটা দেওয়া এবং প্লাস্টারের থাকাকালীন কিছু এক্সারসাইজ এবং প্লাস্টার পরবর্তীতে যে সময়টা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্লাস্টার খুলে ফেরার পরে তাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এটা অনেকেই জানে না বা অনেকেই করেন না বা অনেকে অবহেলা করেন, যার ফলে তার একটা ডিসএবিলিটি থেকে যায়। হাতের যে প্রপার ফাংশন বা পায়ের প্রপার ফাংশন বা যে জায়গাটা ক্ষতিগ্রস্ত সেই জায়গাটা আবার পূর্বের জায়গায় ফিরে নিয়ে আসতে পারে না, স্বাভাবিক জীবনে ফিরতে পারে না, শুধুমাত্র সঠিক ফিজিওথেরাপির অভাবে। সাধারণ দর্শকদেরকে বলবো যে এই সময়টায় আপনি অবশ্যই একটা ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিকভাবে এক্সারসাইজগুলো করবেন, নিয়ম মেনে চলবেন, তাহলে আপনি আবার স্বাভাবিক সুস্থ জীবনে ফিরতে পারবেন। স্যার, আমরা কথা বলছিলাম ফ্র্যাকচার পরবর্তী জয়েন্টের শক্ত হয়ে যাওয়া কারণ এবং এর চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের দর্শকরা আজকে আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভি অনলাইনের সঙ্গেই থাকুন। শুভকামনা সবসময়।